হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টের পরিপ্রেক্ষিতে গতকাল থেকেই কিন্তু আজকে মার্কেট নিচে খুলবে এটা অনুমান ছিল। সেইভাবে আজকে মার্কেট নিচেও খুলেছিল। মার্কেট ফাইনালি 24,000-এর উপরে ক্লোজিং দিতে সমর্থ হয়েছে। মার্কেট 24,008-এ ক্লোজিং দিয়েছে 266 পয়েন্ট মাইনাসে। অন্যদিকে ব্যাংক নিফটি 53,595 770 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ডিআইআই গতকাল 596 কোটি টাকার সেল করেছে, আজকে 7,278 কোটি টাকার বাই করেছে। এফআইআই গতকাল 2,008 কোটি টাকার বাই করেছিল, আজকে তারা 3,799 কোটি টাকার সেল করেছে। ফ্রেন্ডস, ইন্ডিয়া পাকিস্তানের বর্তমান যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট থেকে একটা দেখুন, আমরা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি আমাদেরকে কিন্তু কিছুটা ফোর্সি করতে হয়, অর্থাৎ কিছুটা আগের জিনিস ভাবতে হয়। কিভাবে? ফ্রেন্ডস, গত 3 দিনের যে বর্তমান যা চলছে তাতে থেকে একটা জিনিস ক্লিয়ার, যে কেউ কারোর বর্ডার ক্রস করছে না। কেন? প্রথমত হচ্ছে ইন্ডিয়ার কোনো ইচ্ছা নেই ইভিন পিওকে কেও পর্যন্ত ইন্ডিয়ার মধ্যে নিয়ে আসার। মিনস, এমনিতে জম্মু কাশ্মীরের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা সেটাকে ঠিক করতে ইন্ডিয়া যথেষ্ট পয়সা কড়ি খরচ করছে, কিন্তু পিওকের যে ক্যাচরা সেটা নেওয়ার মতো ইন্ডিয়ার কোনো ইচ্ছা নেই। এবং অন্যদিকে যদি দেখেন, পাকিস্তানের পিওকে কে মানে অধিকার করে নেওয়ার মতো শক্তি নেই। মিনস, প্রত্যেকের সীমানার মধ্যে থেকে কিছু করার চেষ্টা করছে। ইন্ডিয়ার আক্রমণের পেছনে লজিক আছে, কারণ কি পাকিস্তান টেররিস্টদের পাঠিয়ে এখানে ধরুন তাণ্ডব চালাচ্ছে। তার এগেনস্টে ইন্ডিয়া প্রথমে একটা স্পেসিফিক টার্গেটে হিট করেছে এবং অত্যন্ত সাকসেসফুল টার্গেটে। এবারে যেহেতু এই ধরনের একটা হিট হয়েছে, পাকিস্তান ড্রোন অ্যাটাক করেছে, সেগুলোকে ড্রোন মিসাইল সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তানের ইন্টারনাল সমস্যা অনেক বেশি, প্লাস যে ইন্ডাস ওয়াটার ট্রিটিটা, যে চুক্তিটা বাতিল মানে বর্তমান অ্যাবেন্সে আছে, সেইটার কারণেও কিন্তু পাকিস্তানের অর্থনীতিতে বহু বড় রকমের সমস্যা আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এমনিতেই পাকিস্তানের অবস্থা, অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। পলিটিক্যাল অবস্থা পাকিস্তানের আরো খারাপ। যেমন পাকিস্তানে ইমরান খানকে জেলে বন্দি রেখেছে। এখন ইমরান খান পন্থীরা কিন্তু মানে ইমরান খানকে বের করার জন্য বিশালভাবে জড়ো হচ্ছে, যাতে ইমরান খানকে রিলিজ করা হয়। অন্যদিকে খাইবার পাখতুন, সেখানেও একটা রিভোল্ট চলছে, প্লাস বালুচিস্তান কিন্তু স্বাধীনতা পাওয়ার জন্য একটা মরিয়া চেষ্টা করছে। তাহলে এমতো একটা পরিস্থিতিতে পাকিস্তান, প্লাস অর্থনৈতিক দিক দিয়ে পাকিস্তান একদম পুরো দেউলিয়া। আজকে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটা মেসেজ ওয়ার্ল্ড কমিউনিটিকে জানানো হয়, তাদের যারা বন্ধু রাষ্ট্র আছে তাদের কাছ থেকে ইমিডিয়েট অর্থের জন্য তারা রিকোয়েস্ট করে। বড় বড় শক্তি যারা আছে, রাশিয়া, চীন, আমেরিকা, তারা কেউই কিন্তু পাকিস্তানের কাছে সেই অর্থে যাচ্ছে না। যাচ্ছে ছোটখাটো দু একটা দেশ, যেমন তুর্কি ফুর্কি এদের। তাহলে অর্থনীতি, এবং পরে বিকেলের দিকে তারা বলছে দ্যাট অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল এবং সেই হ্যাক হয়ে যাওয়ার ফলে মেসেজ, কিন্তু অর্থ তাদের দরকার। তাহলে পাকিস্তান অন এনি ফ্রন্ট ফুল ফ্লেজেড যুদ্ধ লড়ার মতো পজিশনে নেই। আর একটা অ্যাঙ্গেল হচ্ছে পাকিস্তানের
যে ডিফেন্সের মধ্যেও কিন্তু একটা রিভোল্ট দেখা যাচ্ছে। যে বর্তমান যিনি জেনারেল মুনির অর্থাৎ চিফ অফ আর্মি, তার মানে অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু ডিফেন্সের মধ্যেও কিন্তু অনেকটা বিদ্রোহ আছে। তো এইরকম একটা পজিশনে পাকিস্তান পড়ে আছে, আর ইন্ডিয়া বলছে আমরা শুধু তোমার টেরোরিস্ট অ্যাক্টিভিটিকে বন্ধ করার জন্য কিছু করতে চাইছি, আদারওয়াইজ আমি জানি তোমার অবস্থা কি, কোনো ফুল ফ্লেজেড কোনো কিছু করার ইচ্ছায় আমি নেই, কিন্তু তুমি যদি প্রভোগ করো তাহলে আমি, তুমি যতটা করবে আমি সেই অনুযায়ী তার কাছাকাছি তোমাকে একইভাবে প্রত্যুত্তর দেব, বা যেটা ইন্ডিয়া দিচ্ছেও। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, ধীরে ধীরে কিন্তু এই সিচুয়েশন স্তিমিত হওয়ার দিকে কিন্তু এগোবে বলে আমার মনে হচ্ছে। আজকে শুক্রবার হয়ে গেল, শনি রবিবারে অনেক ডেভেলপমেন্ট হবে, অনেকে ইয়ে হবে কি বলে আরো অ্যাক্টিভ হবে, ইনভলভ হবে, সবাই সব পক্ষকে অনুরোধ করবে। সো দিস কাইন্ড অফ সিচুয়েশন। এছাড়াও আরো ধরুন আইএমএফ এর, মানে আইএমএফ এর টাকা না পেলে বর্তমানে পাকিস্তানের তার যে লোন ডিফল্ট হয়ে যাবে, অর্থাৎ লোন শোধ করতে আইএমএফ এর কাছ থেকে যে টাকাটা পাওয়ার কথা আজকালের মধ্যে, সেটা নিয়েও একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে। আইএমএফ ডিনাই করে দিয়েছে যে আমরা ইন্ডাস ট্রিটিতে যে গ্যারান্টার ছিলাম, আমরা এখন এই মতো অবস্থাতে আমরা আর কিছু ইনভলভ হব না। তো এইরকম একটা পরিস্থিতিতে ওয়ারলাইক সিচুয়েশন, আমার যেটা অনুমান, দ্রুত স্টেবিলাইজেশনের দিকে যাবে। ক্লিয়ার? তাহলে ইন্ডিয়া পাকিস্তান টেনশন থেকে দেখুন ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট মিনস রিস্ক। রিস্ক কিন্তু আপনাকে যখন খারাপ সময় আছে তখনই নিতে হবে, ভালো টাইমে কিন্তু আপনি তার ফল পাবেন। সুতরাং ভালো টাইমে মার্কেট কিন্তু আপনাকে কেনার সুযোগ দেবে না। সুতরাং বর্তমান যা পরিস্থিতি, যেভাবে নিফটির মুভমেন্ট দেখে মনে হচ্ছে, নিফটিতে আজকে যে বাইং হচ্ছে, বড় বাইং হচ্ছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। কখনো পোর্টফোলিও নেগেটিভে চলে যাচ্ছে, এবং ফাইনালি আজকে যদি দেখা যায় ব্রডার মার্কেটে নিশ্চয়ই বাইং হয়েছে, প্লাস হয়তো আমার পোর্টফোলিওতে ডিফেন্স রিলেটেড স্টক, স্পেশালি ড্রোন বা অন্যান্য প্রাইভেট কোম্পানিগুলো থাকার কারণে আমার পোর্টফোলিওটা কিন্তু আজকে পজিটিভ দেখিয়েছে এত বড় ফলের পরেও। দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। তাহলে মোটামুটি এটা বোঝা যাচ্ছে যে এই সংঘাত আর বেশি দিন চলবে না। সো যেহেতু, এবং আমেরিকার বিভিন্ন জনের সঙ্গে চুক্তি ফাইনাল হয়ে যাচ্ছে একের পর এক, তারাও কিন্তু ব্রিটেনের সঙ্গে চুক্তি ফাইনাল করছে, ইউরোপিয়ার সঙ্গে কথাবার্তা চলছে, ইন্ডিয়ার সঙ্গে চুক্তি ফাইনালের দিকে। সো তার মানে কি, টোটাল সিচুয়েশন নর্মাল হয়ে গেলে এবং মার্কেটে কিন্তু বহু কিছু ভালো, সেটার কিন্তু অনেক ভালো রিয়াকশন আসা এখন সময়ের অপেক্ষা। এইরকম একটা পরিস্থিতিতে আপনারা বসে আছেন। সো এখন আপনাদের ব্যাপার যে আপনারা কিভাবে কি সিদ্ধান্ত নেবেন না নেবেন। আর একটা চিন্তা যেটা মার্কেটের আজকের দিনের ফলের পেছনে কারণ হচ্ছে, সেটা হচ্ছে F2 ফ্লো কি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ফরেনাররা ধরুন 50-60 হাজার কোটি টাকার মতো বাই করে ফেলেছে, আজকে কিন্তু দেখা গেল তারা সেল করেছে প্রায় 3,800 কোটি টাকার কাছাকাছি। সুতরাং এটাও একটা চিন্তার কারণে আজকে মার্কেটে কিন্তু ফলটা দেখা গেছে। প্লাস বিভিন্ন সেক্টরাল ইন্ডেক্সে কিন্তু ফল এসছে, এবং আজকের মার্কেট ফল কিন্তু হেভি ওয়েট রিলেটেড ফল, কিন্তু অনেক কষ্টে হলেও 24,000-এর লেভেল নিফটি কিন্তু আজকে ভাঙতে দেয়নি। যদি আমরা চার্টে চলে যাই, চার্টে যেটা দেখতে পাবো, আমরা উইকলি ভিত্তিতে যদি দেখি যে নিফটি ধরুন গত সপ্তাহের যে হাই সেটাকে ক্রস করতে পারেনি, গত সপ্তাহের যে লো সেটাকে ভেঙে দিয়েছে, মিনস লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন তৈরি করলো। হয়তো দেখা যাবে আগামী সপ্তাহে আবার একটা লো তৈরি করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আর ব্যাংক নিফটিতে যদি আমি দেখি, তাহলে ব্যাংক নিফটিতে কারেকশন ওভার ডিউ ছিল, কারণ ব্যাংক নিফটি অলরেডি তার 50 মানে আগের যে হাই সেটাকে ভেঙে উপরে চলে গেছিল। নাও ইট ইজ টাইম একটা রিট্রেসমেন্ট নেওয়ার। প্লাস প্রথমের দিকে ব্যাংকিং শেয়ারগুলোর যেভাবে রেজাল্ট এসেছিল, পরের দিকে কিন্তু ব্যাংকের কোম্পানিগুলোর সেভাবে রেজাল্ট আসেনি। সো দ্যাট মে বি দ্য ওরি। সুতরাং ব্যাংকে একটা কারেকশন জরুরি ছিল। এবারে দেখুন ফ্রেন্ডস, কত রকম ভাবে ভালো নিউজ আসছে।
তেলের দাম যে কমেছে, অয়েল ইম্পোর্টে আমাদের তো প্রচুর বাজেট, অয়েল ইম্পোর্টে যে ডেটাটা বেরিয়েছে তাতে প্রায় আমরা 1.8 লাখ ক্রোড় আমরা এখন আমাদের যে মানে আমরা প্রফিটে থাকছি। মিনস এটা কিন্তু আমাদের ট্রেড ডেফিসিটকে অনেকটা কম করবে। যেটা বলছে যে ইন্ডিয়া, দ্য ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট অয়েল ইম্পোর্টিং কনজিউমার নেশন, is likely to save as much as 1.8 lakh crore on import of crude oil and LNG if trend of softening international energy rates continues. ICRA said Wednesday. India, which meets over 85% of its crude oil, needs to imports. ঠিক আছে, তো যাই হোক, তাহলে তেলের পক্ষ থেকে আমরা কিন্তু অনেক ভালো জায়গায় আছি। প্লাস রেজাল্ট পয়েন্ট অফ ভিউতে অনেক কোম্পানি ভালো রেজাল্ট দিচ্ছে, যেমন ধরুন CIL, কোল ইন্ডিয়া, এমনিতেই কোম্পানি ভালো, তার উপরে রেজাল্টের পয়েন্ট অফ ভিউতে যদি দেখা যায়, এবং এই কোম্পানি কিন্তু খুব ভালো ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ড পেইং কোম্পানি। যাই হোক, কোল ইন্ডিয়া রেজাল্ট ভালো এসছে। CIL, কোল ইন্ডিয়ার যদি আমরা রেজাল্ট দেখি তাহলে দেখব যে তাদের যে প্রফিট কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে প্রায় 37,800 কোটি হয়ে গেছে, যেটা গত মার্চে ছিল 38,213 কোটি। সেলস কিছুটা কমেছে, প্রফিট বেড়েছে 8,530 থেকে 9,593, কিন্তু মেনলি যেহেতু আমরা ইয়ারলি দেখছি তাই 1,42,000, 1,43,000 সেলস এবং প্রফিট মাইনর ইয়ারলি ভিত্তিতে কম হয়েছে, কিন্তু হিউজ প্রফিট। ঠিক আছে, এগুলো কিন্তু এই ধরনের বিজনেসে টাইম টু টাইম হতে থাকে। দ্বিতীয়ত হচ্ছে কোল ইন্ডিয়া প্রায় 25,000 কোটি টাকা এদের কাছে। দেখুন, আপনি যদি দেখেন এদের কাছে হিউজ রিজার্ভ, আপনি যদি ব্যালেন্স শিটকে দেখেন প্রায় 93,000 কোটি টাকা, প্লাস এরা প্রচুর ডিভিডেন্ড দেয়, কোনো লোন এদের তেমন ভাবে থাকে না। এই 25,000 টাকা খরচ করে তারা কিন্তু প্রায় 1,500 থেকে 2,000 মেগাওয়াটের একটা সোলার প্রজেক্ট তৈরি করার ব্যাপারে এগোচ্ছে গুজরাট এবং রাজস্থান। সুতরাং এটা একটা গুড নিউজ। অন্যদিকে UBL মানে ইউনাইটেড ব্রিওয়ারিজ, তার রেজাল্ট এসছে। এবারে ফ্রেন্ড, ইউনাইটেড ব্রিওয়ারিজ হচ্ছে এটি যে কি কোম্পানি না, লিকার কোম্পানি। এবারে লিকার কোম্পানি সবসময়ের জন্য ভালো চলবে। যদি গত ডিসেম্বরের রেজাল্ট দেখেন, গত ডিসেম্বরে তাদের রেজাল্ট ছিল 2,000 কোটি টাকার সেলস, এখন এসছে 2,323 কোটি টাকার সেলস বেড়েছে। গত মার্চে ছিল 2,133 কোটি টাকার সেলস, এখন হচ্ছে 2,300। প্রফিট যদি দেখেন 82 থেকে 98, 39 থেকে 98। তাহলে এই পয়েন্ট অফ ভিউতেও ইউনাইটেড ব্রিওয়ারিজ ভালো রেজাল্ট এসছে এবং ইয়ারলি ভিত্তিতেও যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। ক্লিয়ার? আচ্ছা, ইউবেল এর রেজাল্ট তাহলে ভালো এসছে। ফ্রেন্ডস, FOMC মিটিং নিয়ে আমেরিকাতে খুব চলছে, ঝামেলা চলছে। মানে মিটিং নিয়ে কোনো ঝামেলা চলছে না, ঝামেলা চলছে কি নিয়ে না, ফেডারেল রিজার্ভ মানে কোনো কিছু চেঞ্জ করেনি, রেট কাট করেনি। কিপিং দ্য বেঞ্চমার্ক রেট আনচেঞ্জ 4.25 to 4.5%, the Fed introduced new language acknowledging the effects of trade-related volatility. Although swings in net export had affected the data, recent indicators suggest that economic activity has continued to expand at a solid pace, the statement said. First part of this sentence is a new addition and marks the central bank first direct reference to export data in the current cycle. মানে এইভাবে স্পেসিফিক কোনো ডাটা কিন্তু দিত না কে, FOMC বা ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান। এবারে বলছে এক্সপোর্ট ডাটাটাকে নতুন করে তারা ঢোকাচ্ছে। কারণ কি, ট্রাম্পের যে ট্যারিফ রিলেটেড ইস্যুতে এই এক্সপোর্টটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। সো সেই ডাটাটা কিন্তু তারা এবারে অবজার্ভ করবে, অ্যাকর্ডিংলি দে উইল ডিসাইড যে তারা রেট কাট করবে কি করবে না। হুডকোর রেজাল্ট এসছে। হুডকোর রেজাল্ট যদি আমরা দেখি, হুডকো হাউসিং ডেভেলপমেন্ট কর্পোরেশন, হুডকোর যদি আমরা রেজাল্ট দেখি কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে
গত কোয়ার্টার বা মার্চ কোয়ার্টারের তুলনায় অনেক ভালো রেজাল্ট এসছে, প্রফিট ও মোটামুটি ঠিকই আছে। অ্যানুয়াল রেজাল্ট যদি দেখি, মানে ইয়ার অন ইয়ার ভিত্তিতে 7,829 কোটি টাকার সেলস, 10,311 কোটি টাকার এবারে সেলস বেড়েছে। আর গত বছর 2,111 কোটি টাকার প্রফিট হয়েছিল, এবারে হয়েছে 2,709 কোটি টাকার প্রফিট। রেজাল্ট তাহলে তুলনামূলকভাবে হুট করেও কিন্তু ভালো এসছে। তো এই ভালো রেজাল্টের পরিপ্রেক্ষিতে মতিলাল ওসওয়াল এবারে যেটা বলতে চাইছে যে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি হ্যাজ ডেলিভার্ড এ বেটার দেন এক্সপেক্টেড আর্নিংস পারফরমেন্স সো ফার ফর দ্য মার্চ 2025 কোয়ার্টার, বাট forward earning downgrades continue to outpace the upgrades, signaling lingering caution despite strong number। যাই বলতে চাইছে যে তুলনামূলকভাবে ভালো এসছে। কিন্তু ফ্রেন্ডস, একটা কথা বলে রাখি, আজকে যে সমস্ত কথা আপনারা শুনছেন, এই কথাগুলোর কিন্তু একটা টাইমের পরে কোনো ভ্যালু থাকবে না। যখন মার্কেট উপরে যাবে, এই সমস্ত কথাগুলো সব কিন্তু তখন ডাস্টবিনে পড়ে যাবে। কোত্থেকে মার্কেট উপরে যাচ্ছে এবং সেই উপরে যাওয়াকে জাস্টিফাই করার জন্য মার্কেট কিন্তু জোর কদমে লেগে থাকবে। এরকম একটা পরিস্থিতিতে ফ্রেন্ডস, আজকে আমরা যেটা আপনাদেরকে প্রেসক্রাইব করব, যে যে সমস্ত শেয়ার এখনো পর্যন্ত কিন্তু কোনো রকমের মুভমেন্ট দেখাচ্ছে না, আপনারা সেগুলোর দিকে দেখুন। আর বর্তমানে যে সমস্ত ডিফেন্স, আজকে কি হয়েছে, আজকে ডিফেন্স স্টকে আগুন লেগে গেছে, বিশেষ করে কি বলে ড্রোন সেক্টরে। এবারে দেখুন, এই সমস্ত শেয়ার কিন্তু আমি দীর্ঘদিন ধরে ধরে রেখেছি। যেমন ধরুন, আমি আপনাদেরকে অনেকদিন ধরে বলেছিলাম আইডিয়া ফোর্জ। আপনি যদি দেখেন আইডিয়া ফোর্জ, মানে গত দুটো কোয়ার্টারে কিন্তু তারা লস করছে, গত দুটো কোয়ার্টারে লস করছে, এবং আমি তাও কিন্তু এই শেয়ারটাকে লোয়ার লেভেলে কিনেছি, হয়তো অল্পই কিনেছি। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে দেখুন, এই মার্চ কোয়ার্টারে তাদের লস এসছে। আমি জানি না তাদের কি হবে না হবে, কি বলে এবারে কমেন্ট্রিটা দেখবো আমি। এবারে তাহলে এবার ইয়ারলি ভিত্তিতে তাহলে দেখা যাবে কি হচ্ছে, যে এবারে তারা কিন্তু 62 কোটি টাকার লস পুট করেছে। বাট আজকে যদি দেখেন আইডিয়া ফোর্জ, যদি দেখা যায় 20% উপরে ক্লোজিং দিয়েছে, নিশ্চয়ই এক হচ্ছে আজকে মার্কেটে কি ছিল, আজকে মার্কেটে ড্রোন শেয়ার গুলো সব উপরে যাচ্ছিল। সুতরাং এরকম একটা অবস্থাতে এই সমস্ত শেয়ার নিয়ে রিকমেন্ড করা হেভি রিস্কি। আজকে দেখুন 20% উপরে, যদিও শেয়ারটা প্রায় 1300-র কাছ থেকে এই সমস্ত জায়গায় এসছে, এবং আজকে কিন্তু হিউজ ভলিউমে বাইং হয়েছে। দেখুন এই ভলিউম ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন। সুতরাং যদি খুব রিস্ক টেকার কেউ থাকেন, এখন 1/3 প্রাইসে কিন্তু শেয়ারটা পাওয়া যাচ্ছে। 2-5টা করে কিনে রাখতে চাইলে রাখতে পারেন, কারণ যেভাবে ড্রোন একটা সবকিছুর একটা অঙ্গ হয়ে দাঁড়াচ্ছে, এই কোম্পানি আবার প্রফিটেবল হতে পারে এই আশাতে। রিস্ক ইজ ইয়োর্স আর প্রফিট ইজ ইয়োর্স। ইট ইজ নট এ রিকমেন্ডেশন, দিস ইজ অনলি ফর দ্য স্টাডি পারপাস। অন্যদিকে ফ্রেন্ডস, প্লিজ, মানে এই অবস্থাতে ভালো শেয়ারগুলো দীর্ঘদিন ধরে লোয়ার লেভেলে ঘুরছে, প্লিজ প্লিজ অ্যাকুমুলেট দেম। কারণ কি, মার্কেট যে কোনো মুহূর্তে কিন্তু সবকিছু ব্যাড নিউজ, অলমোস্ট ডিসকাউন্ট হতে চলেছে, সেই রকম অবস্থাতে কিন্তু আপনাদের বাই করতে হবে। আমি এখনো বলবো দীপক নাইট্রেট ফাইট্রেট কিন্তু অত্যন্ত ভালো লেভেলে আছে। এই শেয়ারগুলোকে আস্তে আস্তে করে কিনে রাখার চেষ্টা করুন, 1-2 বছরের মধ্যে আপনারা হ্যান্ডসাম প্রফিট পাবেন বলে অনুমান। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।